অন্ধকারে ঢাকা শীতল নিঝুম রাত। কুয়াশার সাদা পর্দা যেন বিছানো রয়েছে চারপাশে। দেউলবাদের জমিদার বাড়ির পিছন দিকে নিস্তব্ধ জঙ্গল ধীরে ধীরে নিজের রূপ বদলে ফেলছে। হঠাৎ অজানা কোনো সংকেতের দরুন বাতাস ঝড়ের মতো ঘন ঘন বইতে শুরু করেছে গোটা জঙ্গলময়। মাটির উপর ছড়িয়ে আছে শুকনো ডালপালা আর শুকনো পাতা। সেই শুকনো পাতার ওপর দিয়ে সুরসুর শব্দ করে তীব্র গতিতে ছুটে চলছে ঠান্ডা বাতাস। গাছের উঁচু ডালপালাগুলোতে যেন সব পাখিরা নিজের বাসায় নিশ্চিন্তে ঘুমিয়েছিল। এমন প্রবল হাওয়ার ধাক্কায় তারা ভয় পেয়ে একসঙ্গে চেঁচিয়ে বন থেকে আকাশে উড়ে গেল। পাখিদের ডানা ঝাপটানোর শব্দে এই জঙ্গল যেন হঠাৎ জেগে উঠল। দূরে কত শেয়াল ডেকে উঠছে ক্রমাগত। সেই বীভৎস ডাক গভীর রাতের নিস্তব্ধতাকে চিরে চারপাশটায় ছড়িয়ে পড়ছে। দেউলবাদের জমিদার বাড়ির পেছন দিকের এই জঙ্গলে যেন কিছুক্ষণের মধ্যেই কোনো এক অদৃশ্য ঘটনার সাক্ষী হতে চলেছে। ঠিক সেই সময় হঠাৎ মাটির তলায় একটা অদ্ভুত কম্পনের সৃষ্টি হলো। থরথর করে কেঁপে উঠল সম্পূর্ণ জমি। প্রথমে এটাকে ভূমিকম্পের মতো মনে হলেও পর মুহূর্তেই বোঝা গেল ব্যাপারটা তার থেকেও বেশি অস্বাভাবিক। এই জমির কম্পন ধীরে ধীরে গোটা গ্রামে ছড়িয়ে পড়ল। গ্রামবাসীরা প্রথমে কম্পনটাকে হালকাভাবে নিলেও কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেও সেটা এমন জোরে হলো যে মাটির উপর দাঁড়িয়ে থাকা সমস্ত কিছুই ভয়ঙ্করভাবে দুলে উঠল। মাটির নিচ থেকে আসা কম্পনের জন্য গাছগুলো এপাশে বেঁকে গেল। গ্রামের কাঁচা ঘরগুলো ডাল খেয়ে উঠল। কারোর ঘরের পাঁচিলও ভেঙে পড়ল, হয়তো কারোর ঘরের জমিতে ফাটল ধরল। কাঁথা, লেপ, হাঁড়ি, কড়াই, বালতি, কলসি, টালি সব একে একে ধসে পড়ছিল মাটিতে। ধানের গোলা পর্যন্ত ভেঙে যেতে লাগলো। গোয়ালে বাঁধা গরুগুলো পাগলের মতো ছটফট করতে লাগলো। ওদের চোখে দেখা যাচ্ছে একটা আতঙ্কের ছাপ। ওরা তারস্বরে চিৎকার করতে লাগলো। গ্রামের কুকুরগুলো পর্যন্ত মাথা উঁচু করে ডেকে গ্রাম জুড়ে ছোটাছুটি শুরু করেছে। পুকুরের জলের মধ্যেও বীভৎস কম্পন লক্ষ্য করা গেল। জল ছলকে ছলকে পড়ল ঘাটে। ঘাটের পাশের ঝোপঝাড়ের ভেতর থেকে অদ্ভুত খসখসে শব্দ ভেসে এলো। গ্রামের সকলের মুখেই তখন আতঙ্কের ছাপ স্পষ্ট। এসব কি হচ্ছে, কেন হচ্ছে, কিছুই তারা বুঝতে পারছে না। অন্যদিকে জমিদার বাড়ির পেছন দিকে মাটির বুক ফুঁড়ে ধীরে ধীরে কিছু একটা ওপরের দিকে উঠতে লাগলো। কর্কর শব্দ করে মাটিতে তৈরি হলো বিশাল বিশাল ফাটল। গর্তে থাকা ধীরে ইঁদুরের দল সব এদিক ওদিক ছুটে বেরিয়ে গেল। মাটির ফাটলের সেই তীব্র শব্দে কেঁপে উঠল চারিদিক। পূর্ণিমার চাঁদের আলোতে ধীরে ধীরে স্পষ্ট হলো যে মাটির গভীর থেকে কি উঠে আসছে। এদিকে পুরো গ্রাম যেন একসঙ্গে নিজেরাই নিঃশ্বাস বন্ধ করে একত্রিত হয়ে দাঁড়িয়েছিল। অদ্ভুত এই অশনি সংকেতের মতো কাঁপুনি সবাইকে বুঝিয়ে দিচ্ছিল যে কোনো এক বিশ্রী অদৃশ্য পৈশাচিক শক্তি মুক্তি লাভ করছে। এবারে হয়তো একটা প্রাণ দখল না করে সে কিছুতেই যাবে না। এমন সময় রামু এদিকে থেকে ছুটে এলো সমস্ত গ্রামবাসীদের দিকে। দেখেই মনে হলো বেচারা ভীষণ ভয় পেয়েছে, কিন্তু ও কথা বলতে পারে না। তাই হাত পা নাড়িয়ে কিছু একটা বোঝানোর চেষ্টা করলো। প্রত্যেকে ওর ইশারা দেখে বুঝতে পারল যে ও সবাইকে নিয়ে কিছু একটা দেখাতে চাইছে। সকলেই ওর কথা মেনে ওর সঙ্গে রওনা দিল। রামু তাদের নিয়ে চলল গ্রামের জমিদার বাড়ির দিকে। সেখানে পৌঁছে রামু ওদেরকে নিয়ে গেল জমিদার বাড়ির পেছনের দিকের জঙ্গলে। সেখানে আসতেই প্রত্যেকের চোখ ঠিকরে বেরিয়ে এলো। তাদের সামনে রয়েছে এমন একটা জিনিস যা আজ বিকেল পর্যন্ত এখানে ছিল না। আর এই জিনিস কখনোই কয়েক ঘন্টার মধ্যে বানিয়ে ফেলা সম্ভব নয়। তবে এটা এখানে এলো কি করে? ওরা নিজের চোখের সামনে দেখল এই জঙ্গলের মাটি ফুঁড়ে নিজে নিজে উঠে এসেছে একটা বিশাল বড় কুয়ো। কয়েকজন মাতব্বর গোছের লোক সেদিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু গ্রামের প্রধান তাদের বাধা দিয়ে বললেন, ওদিকে কেউ যেও না, ওই কুয়ো মাটি ভুঁড়ে রাতারাতি উঠেছে, সুতরাং এটা কোনো সাধারণ কুয়ো হতে পারে না। আমরা এইদিকে আর কেউ কোনোদিনও আসবো না। আমার মন বলছে এই কুয়োর উৎপত্তি কোনো ভালো লক্ষণ নয়। চলো আমরা সবাই ফিরে যাই, আর মনে থাকে যেন
এদিকে আর কেউ আসবে না, বিশেষ করে রাতের বেলা তো আসবেই না। গ্রামবাসীদের প্রত্যেকেই প্রধানের কথা যুক্তিযোগ্য মনে হলো, তাই তারা কেউই সেদিকে আর গেল না। এমনকি এই জমিদার বাড়ির কেয়ারটেকারটা রণজিৎ ওই বাড়ির বাস ত্যাগ করে কাছেই একটা ঘরকে ভাড়া নিল। ওকেও আর আজকাল সন্ধ্যার পর এই জমিদার বাড়িতে দেখা যায় না। ঘটনাটা আশ্চর্য করার মতো, তাই নয় কি? কিন্তু এই পুরো ঘটনাটা দেওলবাদ গ্রাম ও তার আশেপাশের গ্রামের লোকেদের ছাড়া আর কেউই জানতো না। কিন্তু রণজিৎ নিজের তাগিদে নিজের কলেজ জীবনের বন্ধু তপনকে এই ঘটনার কথা জানিয়ে চিঠি লেখে এবং এই জায়গায় আসতে বলে। তপন একজন নামকরা সাংবাদিক। রণজিতের চিঠি পড়ে ওই ঘটনায় বিশ্বাস না করলেও বন্ধুর কথা রাখতে দেউলবাদে আসতে রাজি হয়। হ্যালো এভরিওয়ান, আমি দিব্যেন্দু দাস রয়েছি আপনাদের সাথে। বঙ্গকথা চ্যানেলের সকল গল্পগুলোকে শুনতে আজই সাবস্ক্রাইব করে দিন আমাদের ইউটিউব চ্যানেলকে। আজ আপনারা শুনবেন লেখিকা অঙ্কিতা ঘোষের কলমে গ্রাম বাংলার একটি ভূতের গল্প, দেউলবাদের অভিশপ্ত কুয়ো। গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি দিব্যেন্দু দাস। শুরু হচ্ছে আজকের গল্প। শীতের সকালে দেউলবাদ গ্রামের পথটা নরম কুয়াশায় ঢেকে আছে। দিগন্ত বিস্তৃত সবুজ প্রান্তর ধীরে ধীরে জেগে উঠছে হালকা রোদে। ভেজা ঘাসের ডগায় রূপালি দানার মতো জমে আছে শিশির, যার উপর রোদ পড়ে চকচক করছে। গ্রামের চারিদিকে রয়েছে সারি সারি বাঁশঝাড়। কুয়াশার ভেতরে তারা যেন ছায়ার মতো দাঁড়িয়ে আছে। দূরে তাল গাছ ও নারকেল গাছ দুলে উঠছে শীতল হাওয়ার দাপটে। সর্ষে ফুলের হলুদ ক্ষেত থেকে নরম গন্ধ ভেসে আসে ঠান্ডা বাতাসে ভেসে। গ্রামের কাঁচা রাস্তার ওপর দিয়ে একদল কৃষক কোদাল হাতে মাঠের দিকে হাঁটছে। কাছাকাছি মন্দির থেকে ভেসে আসছে আরতির ধ্বনি। রাস্তার ধারে কাঁচা মাটির ঘর বাড়িগুলোতে জ্বলে উঠেছে ভোরের প্রথম উনুন। কাঠ পোড়ার ধোঁয়া ঘরের উঠোন থেকে ভেসে বেড়াচ্ছে গ্রামের বাতাসে। পুরো দেউলবাদ গ্রাম খুব আস্তে আস্তে যেন নিজের মতো করে জেগে উঠছে। কি ভাই, জমিদার বাড়ি আসতে আর কতক্ষণ সময় লাগবে? তপন জিজ্ঞেস করলো রিস্কাওয়ালাকে। রিস্কাওয়ালা বলল, আরো কিছুক্ষণ লাগবে বাবু। চলো চলো, তাড়াতাড়ি চলো। আগে আগে যাচ্ছি বাবু। তপন ঘোষ রিকশায় বসে এগিয়ে চলছে দেউলবাদ গ্রামের রাস্তা ধরে। সাংবাদিক হিসাবে এমন বহু জায়গায় আগেও বহুবার এসেছে, কিন্তু দেউলবাদের দিকে রওনা হওয়ার পর থেকে ওর মনে একটা অদ্ভুত উত্তেজনা কাজ করছিল। রিস্কাওয়ালা ধীর গতিতে প্যাডেল ঘোরাচ্ছিল। চাকার নিচে শুকনো পাতা আর ছোট ছোট কাকড় চাপা পড়ে খসখস করে শব্দ তুলল। রিকশা ধীরে ধীরে গ্রামের পথে ঢুকতেই চারপাশের পরিবেশটা আরো শান্ত হয়ে গেল। চলে এসেছি বাবু, আর মাত্র কিছুক্ষণ সময় লাগবে। কিন্তু বাবু, আবার কিন্তু কি? আমি কিন্তু ওই জমিদার বাড়ির কাছে যাব না। ওমা, সে কি? আমি কি করে যাবো তাহলে? আমি তো বাড়িটা চিনি না। ও চলে যেতে পারবেন, অসুবিধা হবে নি। যেখানে নামাবো সেখান দিয়ে বাড়িটা দেখতেও পাবেন। কিন্তু তুমি ওদিকে যাবে না কেন? শুধু আমি নই বাবু, ওদিকে এই গ্রামের কেউই যায় না। কেন যাবে না কেন? আপনি জানেন না, ওদিকে কিছুদিন আগে একটা কুয়ো জেগে উঠেছে। শুনেছি, তবে বিশ্বাস হয় না। কুয়ো কি আর শাক সবজি নাকি যে চাইলেই মাটি খুঁড়ে উঠে আসবে? তাহলেই ভাবুন, এরম ভুতুরে ব্যাপার হলে কেউ কি সেদিকে যেতে চাইবে? আমি তো বলবো আপনিও আলো থাকতে থাকতে কাজ মিটিয়ে চলে আসবেন। না হলে ভজহরি সান্যাল আর ওর বউয়ের মতো আপনার দশাও হতে পারে। ভজহরি সান্যালকে? ও পাগল, শুনেছি এককালে নাকি খুব বিদ্বান ছিল, কিন্তু পড়াশোনা করতে করতে এই পাগল হয়ে গেছিল। শেষের দিকে তো নিজের বাড়িঘর বেঁচে এই বউকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো। পরে তো বউটাও পাগল হয়ে গেছিল।
একদিন বেচারা এই ঘুরতে ঘুরতে ওই কুয়োর কাছে গেছিল। তার পরের দিন ওদের লাশ পাওয়া যায় ওখান থেকে। ওখান থেকে মানে? ওই বাড়ির পেছনের দিকে জঙ্গলে, ঠিক ওই কুয়োর ধারে মরে পড়েছিল দুজনে। আমার তো মনে হয় ওই কুয়োই ওদের প্রাণ গিলে নিয়েছে। উফ, তোমাদের এই গাঁজাখুরি গাল গল্প তোমাদের কাছেই রাখো তো বাবু। না, তাড়াতাড়ি চলো, মেলা দেরি হচ্ছে। মিনিট 15 পর জমিদার বাড়ি থেকে কয়েক হাত দূরে রিক্সাটা ধীরে ধীরে থেমে গেল। ওই যে বাবু, ওই হলো গিয়ে জমিদার বাড়ি। এর বেশি আমি আর যাবনি, আপনি এইখানেই নেমে পড়ুন। তপন বাড়িটার দিকে তাকালো। পুরনো হলেও বাড়িটা ভেঙে চুরে পড়েনি। ফটকটা বেশ মজবুত বলেই মনে হলো। জমিদার বাড়ির দেওয়ালের জায়গায় জায়গায় রং খসে পড়েছে। ছাদের কার্নিশও কোনো কোনো দিক থেকে ভেঙে পড়েছে, কিন্তু তবুও বিশাল বাড়িটা শক্তভাবেই দাঁড়িয়ে আছে। তবে যতই পুরনো হোক, এক সময়কার ঐশ্বর্যের ছাপ যেন নীরবে টিকে আছে এই বাড়িতে। দেখলেই বোঝা যায় পরিচর্যা কম হলেও এমন বাড়িতে থাকতে কোনো মানুষের অসুবিধা হবে না। রিক্সা থেকে নেমে তপন পকেট থেকে টাকা বার করে রিক্সা চালকের ভাড়া মিটিয়ে দিল। তারপর ব্যাগটা কাঁধে তুলে নিয়ে বাড়িটার দিকে হাঁটতে শুরু করলো। দুপুরের রোদ মাথার উপর নেমে এসেছে। যাত্রাটা লম্বা হওয়ায় তপনের শরীরটা বেশ ক্লান্ত হয়ে পড়েছে। খিদেও পেয়েছে প্রচণ্ড। নিজেকে সামনে নিয়ে কোনো রকমে জমিদার বাড়ির দিকে এগোচ্ছে তপন। কে জানে রণজিৎ এখন ওর অপেক্ষা করছে কিনা। তপন যে সময় এখানে আসার কথা ছিল, ও সেই সময় থেকে অনেকটাই দেরি করে এসেছে। এতক্ষণ কি রণজিৎ ওর জন্য বসে থাকবে? এসব কথা ভাবতে ভাবতেই এগিয়ে চলছিল তপন। এমন সময় জমিদার বাড়ির ফটক পার করে একজন ওরই বয়সী লোক তাড়াহুড়ো করে ওর দিকেই আসছিল। পরনে সবুজ শার্ট, কালো প্যান্ট, লাল রঙের সোয়েটার, গলায় মাফলার, চোখে চশমা এবং মাথায় টুপি। তপন লোকটাকে দেখেই মৃদু হাসল। লোকটা আর কেউ নয়, তপনেরই কলেজের বন্ধু রণজিৎ। সেই কলেজ পাশ করার পর ওদের আজ এই প্রথম দেখা, দীর্ঘ 15 বছর পর। প্রথম দেখায় তপন রণজিৎকে চিনলেও রণজিৎ কিন্তু তপনকে চিনতে পারেনি। ওরা কাছাকাছি আসতেই রণজিৎ বলল, কিরে তোপা, তোকে তো চেনাই যাচ্ছে না। পুরো হিরো হয়ে গেছিস তো রে। যোগব্যায়ামের অভ্যাসটা এখনো আছে বল? এক মুখ হাসি নিয়ে তপন বন্ধুকে জড়িয়ে ধরে বলল, কতদিন পর দেখা হলো রে তোর সঙ্গে। সত্যি রে, তোর জন্য তো সেই সকাল থেকে অপেক্ষা করছিলাম। তুই এত দেরি করলি কেন? আরে আর বলিস না, ট্রেনটা একটু লেট করলো। একটা স্টেশনে লাইন গন্ডগোলের জন্য প্রায় 1 ঘন্টা দাঁড়িয়েছিল। যা, ওসব বাদ দে। আগে বল, জমিদার বাড়িতে কয়েকদিনের জন্য আমাদের থাকার ব্যবস্থা সব ঠিক করে রেখেছিস তো? সব ঠিক আছে, তবে একটা সমস্যা হয়েছে। আবার কি সমস্যা? আসলে আমার মা একটু অসুস্থ হয়ে পড়েছেন, তাই আজ আমায় একটু মায়ের কাছে যেতে হবে। সে কি রে, তুই যে লিখেছিলি আমরা একসঙ্গে থাকবো। লিখেছিলাম, কিন্তু আজ সকালেই দাদার চিঠি পেলাম। মায়ের শরীর বড্ড খারাপ হয়েছে। তোকে কথা দেওয়া না থাকলে আমি আজ সকালেই চলে যেতাম, কিন্তু তুই আসবি বলে এতক্ষণ থাকতে হলো। এই সন্ধেবেলার ট্রেন ধরে আজই আমাকে চলে যেতে হবে। তবে চিন্তা করিস না, কাল আমি ভোরেই সমস্ত কাজ মিটিয়ে চলে আসব। একটা রাত তোকে একটু ম্যানেজ করে নিতে হবে ভাই। 1 সেকেন্ড, ট্রেনে যাবি মানে? তোর আসল বাড়ি এই গ্রামে না? না, আমার বাড়ি তো পঞ্চবিল গাঁয়ে। তোর মনে নেই? কলেজে তো ওই গাঁয়েরই নাম বলতাম। আসলে আমি এই দেউল বাঁধে এসেছিলাম এই জমিদার বাড়ির কাজের সূত্রে। আগে এই বাড়িতেই থাকতাম, কিন্তু ওই কুয়োর ব্যাপারটার পর আর এখানে থাকার সাহস পাই না। তাই এই গ্রামেই একটা বাড়ি ভাড়া নিয়ে থাকি। এখান থেকে খুব একটা দূরে নয়, কাছেই। চল চল, ভেতরে চল। তপন এগিয়ে গেল বাড়ির দিকে। একটা কথা ওর কাছে আসার আগে থেকেই বারবার মনে আসছিল। এখন একটু তাচ্ছিল্যের হাসি হেসেই সেই কথাটা রণজিৎ বলেই ফেলল। একটা সত্যি কথা বলতো ভাই, তোরা যে রাতারাতি কুয়ো উদ্ভবের গল্প বানাচ্ছিস, সেটার কারণ কি? গল্প বানাতে কেন যাবো ভাই? চোখ গোল গোল করে প্রশ্ন করল রণজিৎ। সে আর আমি কি করে জানবো বল? হতে পারে যে এই বাড়ির এখনকার বংশধর চাইছেন এই বাড়ি নিয়ে লোকের মনে কৌতূহল জন্মাক, আর তার এই জায়গা পপুলার হয়ে যাক। বেশ, বুঝলাম।
তাহলে গ্রামের লোকেরা সবাই কেন এই মিথ্যে নাটকে অংশ নিচ্ছে? ওদের কি লাভ? লাভ নেই? এখানে ট্যুরিস্টের ভিড় হলে ওদের ব্যবসা তো আরো ভালো চলবে। এই দেউল বাঁধের নাম আর কে শুনেছে বলতো? এমনিতে তো কেউ এইদিকে আসবে না, তাই ফলস মার্কেটিং করলে তো সবারই লাভ। এই যে তুই আমাকে ডেকেছিস, আমি একজন সাংবাদিক, তাই জন্যই তো আমি যাতে এই অদ্ভুত কুয়ো দেখে সংবাদ মাধ্যমে এই বিষয়ে জানাই, আর কাল থেকে সমস্ত সংবাদপত্রে বড় বড় অক্ষরে লেখা চেপে বেরোক, দেউল বাঁধের মাটি ফুঁড়ে বেরিয়ে এসেছে এক আশ্চর্য কুয়ো। আর তারপর থেকে সকলেই দূর দূরান্ত থেকে এই কুয়ো দেখতে আসবে আর টাকার বিনিময়ে আশ্রয় নেবে এই বিশাল জমিদার বাড়িতে। সবই বুঝি ভাই, সবই বুঝি। আরে না না ভাই, এসব কি বলছিস? আমরা কেউই এসব কিছুই চাই না। হ্যাঁ, এ কথা সত্যি, তোকে আমি ডেকেছি কারণ তুই একজন সাংবাদিক। তুই অনেক আশ্চর্য আশ্চর্য বিষয় নিয়ে অনেক কিছু লিখেছিস, আর সেসবই আমি পড়েছি। তাই আমি ভেবেছিলাম এই কুয়ো সম্পর্কে জানতে পারলে তোর ইন্টারেস্ট হবে। বিশ্বাস কর, আমরা কেউ একটাও মিথ্যা কথা বলছি না। কি করে বিশ্বাস করি বলতো? একটা কুয়ো কি কোনো দিনও রাতারাতি মাটি ফুঁড়ে উঠে আসতে পারে? এটা বিশ্বাসযোগ্য? কুয়োটা নিশ্চয়ই আগে থেকে ওখানে ছিল। না রে বাবা, না, ওই কুয়ো আগে ছিল না। তুই আগে চল তো, মুখ হাত পা ধুয়ে একটু মুখে কিছু দে, তারপরে এইসব নিয়ে কথা হবে। এতক্ষণে ওরা জমিদার বাড়ির সদরের কাছে এসে পৌঁছালো। রণজিৎ বাড়ির ভেতরে ঢোকার ইশারা করলো, কিন্তু তপন মাথা নেড়ে বলল, না, তার আগে চল কুয়োটা দেখে আসি। সেটা দেখলে আমি অন্তত বুঝতে পারবো যে এই কুয়োর বয়স আন্দাজ কত হতে পারে। দুজনেই জমিদার বাড়ির পেছনের জঙ্গলের দিকে এগিয়ে গেল। হাঁটতে হাঁটতে রণজিৎ বলল, একসময় এই বিশাল এলাকা জুড়ে অমিতাভ সিংহের বাগান ছিল। পরে নিয়মিত পরিচর্যার অভাবে বাগান ধীরে ধীরে জঙ্গল হয়ে গেছে। অমিতাভ সিংহকে? এই বংশের প্রথম জমিদার। এই বাড়িটাও তাঁরই বানানো। এখন তার উত্তরপুরুষরা দিল্লিতে থাকেন। ওরা কেউ আসে না এখানে? হ্যাঁ, ওই 2-3 বছর পর পর আসে। বড় জোর 10-15 দিন থাকে, তারপর চলে যায়। এখানকার সব দায়িত্ব আমার উপরে। আগের কেয়ারটেকার বছরখানেক আগে মারা যাবার পর আমি এই কাজটা পাই। মাইনে নেহাত মন্দ নয়, একা থাকি তাই চলে যায়। আয় এদিকে আয়, কুয়োটা এখান থেকে আর একটু এগোলেই পেয়ে যাবি। আরও একটু ভেতরে ঢুকতেই গাছপালার ফাঁক দিয়ে দেখা গেল একটা বিশাল কুয়ো। তপন এগিয়ে এসে কুয়োর পাঁচিলের কাছে দাঁড়িয়ে বেশ একটু ভেতরে উকি দিল। জল নেই, কিন্তু বেশ গভীরতা রয়েছে সেটা বোঝাই যায়। কুয়ার ভেতরে দেওয়ালে জুড়ে শ্যাওলা লেগে আছে। লতাপাতা আর ভেতরে গজানো ছোট গাছের ডালপালা একে অপরকে সঙ্গে জড়িয়ে অদ্ভুত একটা জট তৈরি করেছে। এই কুয়োটা খুব পুরনো, আর এটা আগে থেকে এখানে ছিল। রণজিৎ সঙ্গে সঙ্গে মাটির দিকে আঙুল দেখিয়ে বলল, আরে না রে বাবা, ওই দেখ না মাটিটা। তপন দেখল কুয়োর চারপাশে বড় বড় চওড়া ফাটল সৃষ্টি হয়েছে। তপন একটু ভেবে বলল, ফাটলগুলো নতুন সেটা মানছি, কিন্তু তাই বলে কুয়োটা হঠাৎ মাটি ফুঁড়ে উঠে এসেছে আর তার জন্য মাটিতে ফাটল তৈরি হয়েছে, এটা মানতে পারছি না। বুঝেছি, তুই আমার কথা বিশ্বাস করবি না। তপন শুধু হালকা করে হাসল, কোনো উত্তর দিল না। দুপুরের খাওয়া শেষ করে তপন আর রণজিৎ কিছুক্ষণ গল্প করল। কথাবার্তা চলছিল স্বাভাবিকভাবে, কিন্তু বিকেল গড়াতেই রণজিতের মধ্যে একটা অদ্ভুত অস্থিরতা দেখা গেল। তপন ব্যাপারটা লক্ষ্য করে জিজ্ঞেস করল, কি হয়েছে বলতো? তোর দেরি হয়ে যাচ্ছে নাকি? ট্রেন কটায়? ট্রেন তো সন্ধে 7টায়। এখন তো 5টা বাজে। তুই এখন থেকে উসকুস করছিস কেন তাহলে? না, মানে আসলে বিকেল হয়ে যাচ্ছে তো তাই। হ্যাঁ, তাতে কি? না মানে, সন্ধে নামলে আমি আর এই চত্বরে থাকি না। আর তোকেও বলবো ভাই, তোর সঙ্গে আমার কথা হয়েছিল বটে যে আমরা কদিন এখানে একসঙ্গে থাকবো, কারণ আমি ভেবেছিলাম দুজনে মিলে থাকলে আর কোনো বিপদ হবে না আমাদের। কিন্তু এখন যেহেতু আমাকে চলে যেতে হচ্ছে, তখন তোরও এখানে থাকাটা ঠিক হবে না। তুই বরং আমার ভাড়া বাড়িতেই চল। বাড়িটা ছোট, কিন্তু আমি তো আজ থাকবো না, তাই তোর ওখানে থাকতে কোনো অসুবিধা হবে না। কাল সকালে আমি ফিরলে তারপর না হয় এখানে এসে থাকবো দুজনে, কেমন? না ভাই, তুই থাকিস আর না থাকিস, আমি আজ থেকেই এখানে থাকবো। বিনা কারণে একটা কুয়োকে ভয় পেয়ে আমি এই পুরো জমিদার বাড়িতে একা থাকার সুযোগটা হাতছাড়া করতে পারবো না।
দেখ, একটা কথা আমি তোকে এখনো বলিনি, সেটা শুনলে বোধহয় তুই আমার কথায় বিশ্বাস করবি। কি কথা? এই দিন কয়েক আগে ভজহরি সান্যাল বলে একজনকে তার স্ত্রী সমেত এখানে মরে পড়ে থাকতে দেখা গেছে, ওই কুয়োর সামনে। তাই গ্রামের লোকেরা আরো ভয় পেয়ে গেছে। এমনিতেও রাতে এদিকে কেউ আসতো না, ওদের মৃত্যুর পর কাকপক্ষীতেও রাতে এদিকে আসে না। এখন এই গ্রামের সবাই এই নিয়মটা মানে। তোর সঙ্গে দেখা হওয়ার আগেই ওই রিক্সাওয়ালা আমায় এই ঘটনার কথা বলেছিল। ভয় পেতে হলে আমি তখনই ভয় পেয়ে যেতাম। সরি ভাই, আমি এই গ্রামের লোক নই, তাই এসব নিয়ম আমি মানতে রাজি নই। তাছাড়া দুজন মানুষ যে কোনো কারণে মরে থাকতে পারে, তার জন্য ওই কুয়োকে দোষ দেওয়া যায় না। ওদের কি হয়েছিল সেটা কি জানিস? থানার দারোগা বলেছিল ওদের নাকি হার্ট অ্যাটাক হয়েছে, কিন্তু আমাদের মনে হয় ওরা ভয়ঙ্কর কিছু দেখেছিল, আর তাই। ব্যাস, আর শুনতে চাই না। হার্ট অ্যাটাক মানে স্বাভাবিক মৃত্যু, সুতরাং এই কারণে আমার এখানে থাকায় তুই বাধা দিতে পারিস না। তাছাড়া ভয়ঙ্কর কিছু দেখলেও আমি সহজে মরবো না, চিন্তা নেই। রণজিৎ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ঠিক আছে, তুই যদি থাকতে চাস তাহলে থাক, কিন্তু খুব সাবধানে থাকিস ভাই। রাতের দিকে ওই জঙ্গলের দিকে যাস না যেন। আমি কাল তাড়াতাড়ি ফিরে আসব, তারপর আমরা এখানে একসাথে দিন দুয়েক কাটাবো। হ্যাঁ রে বাবা, আর এক কথা না বলে তাড়াতাড়ি বিদায় হতো, বড্ড ঘুম পাচ্ছে আমার। হ্যাঁ রে, যাচ্ছি। শোন না, এই বাড়ির এই ঘরটা আমার, আর তুই এই ঘরেই থাকবি। রান্নাঘর খোলা থাকবে, সবজি আর প্রয়োজনীয় জিনিসপত্র সেখানে যথেষ্টই রয়েছে। একটা রাতেরই তো ব্যাপার, তাই যা হোক বানিয়ে একটু খেয়ে নিস। হ্যাঁ, বাজার কিন্তু এখান থেকে অনেক দূরে, আর সন্ধ্যের পর এখান থেকে কোনো ভ্যান বা রিক্সা পাবি না। তাই আমি চলে গেলে কোথাও যেন আবার যাওয়ার চেষ্টা করিস না। আর বাড়ির বাকি অংশ তালাবন্ধই থাকে, সেগুলো খোলার কিন্তু কোনো অনুমতি নেই। 6 মাসে একবার পরিষেবার জন্য মালিক অনুমতি দেন, নচেত নয়। তাই এদিক ওদিক কিছু সরিয়ে নড়িয়ে আবার দেখতে যাস না যেন। এই বাড়ির মালিক কিন্তু জানেন না যে আমি এখানে নিজের বন্ধুকে ডেকে এনেছি, তাই বুঝে শুনে কাজ করিস। চিন্তা করিস না, আমার আগ্রহ এই বাড়ির ভেতরে নেই। আমার মূল আগ্রহ তোদের সেই গজে ওঠা কুয়ো, সেটাই আমার কৌতূহলের একমাত্র জায়গা। বেশ, আমি চললাম তাহলে। সাবধানে থাকিস ভাই। রণজিৎ চলে গেল। তপন ওকে এগিয়ে দিয়ে নিজের ঘরে ফিরে এলো। সারাদিনের ক্লান্তিতে বিছানায় শুয়ে চোখ বুজে ফেলল। কয়েক ঘন্টা যে ঘুমের মধ্যে কিভাবে কেটে গেল টেরই পেল না। হঠাৎ শিয়ালের তীক্ষ্ণ ডাকে তপনের ঘুম ভেঙে গেল। ধর্মর করে উঠে বসল। চোখ খুলে দেখতেই ও বুঝল ঘরের ভিতরে ও বাইরে দুই জায়গাতেই নেমে এসেছে গভীর অন্ধকার। দেওয়ালের ঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত প্রায় 9টা বেজে গেছে। সর্বনাশ, এতক্ষণ ঘুমিয়ে পড়েছি, এখন তো আর রাতে ঘুমই আসবে না। বিছানা ছেড়ে উঠে তপন সোজা গেল রান্নাঘরের দিকে। রাতে বড় কিছু রান্না করার ধৈর্যও নেই, তাই আলু আর ডিম সেদ্ধ করে ভাতের সঙ্গে তাড়াতাড়ি খেয়ে নিল। পেটটা ভরতেই একটু স্বস্তি পেল তপন। এরপর নিজের ঘরের দিকে ফিরে হ্যারিকেনটা জ্বালিয়ে কিছুক্ষণ বই পড়ল। পাতার পর পাতা উল্টেও যখন চোখে ঘুমের কোনো লক্ষণ ধরা দিল না, তখন বই বন্ধ করে ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলো তপন। বাড়ির বাইরে পা রাখতেই শীতল বাতাসে শরীরটা কেঁপে উঠল। ঝিঝি পোকা ক্রমাগত ডাকে শীতের রাতটা যেন আরো গভীর হয়ে উঠেছে। হালকা কুয়াশা মাটি ছুঁয়েছে। বাতাসে শুকনো পাতা মৃদু খসখস শব্দ করে ভেসে যাচ্ছে। তপন একবার চারিদিকটা দেখল। ঠান্ডা প্রায় জমে গেল যেন। না, আর এই ঠান্ডায় এখানে দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। সবেমাত্র বাড়িতে ঢুকতে যাবে ঠিক তখনই তপনের কানে এলো অনেকগুলো পুরুষ ও নারীর সমবেত চাপা আর্তনাদ। এদিক ওদিক দেখে ওর মনে হলো চিৎকারের শব্দটা সম্ভবত জঙ্গল থেকে এসেছিল। আর কিছু না ভেবেই যেন কোনো অদৃশ্য শক্তির টানে জঙ্গলের দিকে পা বাড়ালো তপন। রাতের জঙ্গলটা দিনের চেনা রূপকে যেন হারিয়ে ফেলেছে। গাছের ডালপালা অন্ধকারে অদ্ভুত ছায়া তৈরি করেছে। কোথাও কোথাও ঝোপের ভেতরে অস্পষ্ট খসখসানির শব্দ ভেসে আসছে। মাথার উপর প্যাঁচার চাপা ডাক এসে কানে লাগলো তার। আর সেই ডাকের পর জঙ্গলের নিস্তব্ধতা আরো গাঢ় হয়ে উঠল। পায়ের নিচে শুকনো পাতা মচমচ করে উঠল।
তপনের মনে হলো রাতের নিস্তব্ধতার প্রতিটা শব্দ যেন অকারণে বেশি জোরে শোনা যাচ্ছে। কিছুক্ষণ হাঁটার পর তপন থেমে গেল। সামনে অন্ধকারের ভেতর স্পষ্ট হয়ে উঠল কুয়োর গোলাকার অবয়ব। তপন ধীরে ধীরে এগিয়ে এসে কুয়োর সামনে দাঁড়ালো। অন্ধকারে কুয়োর মুখটা যেন নিঃশব্দে ওর দিকে তাকিয়ে আছে। কুয়োর সামনে দাঁড়িয়ে তপনের মনে একসঙ্গে অনেকগুলো ভাবনা এসে ভিড় করলো। প্রথমে হলো কৌতূহল। দিনের আলোয় যেটাকে যুক্তি দিয়ে সহজ করে নিতে পারছিল, রাতের অন্ধকারে সেটা আর ততটা সাধারণ মনে হলো না। তারপর নিজের ওপরই একটু বিরক্ত হলো। শহরের ছেলে তপন, তারপরও এত বড় একজন সাংবাদিক, ও গ্রামে এসে রাতের অন্ধকারে কুয়োর সামনে দাঁড়িয়ে এইসব আজগুবি কথা ভেবে শঙ্কিত হবে, এটা মেনে নেওয়া যায় না। এটা একটা পুরনো কুয়ো ছাড়া আর কিচ্ছু নয়। ওইসব মাটি ফুঁড়ে উঠে আসার গল্প শুধু বানানো হয়েছে কোনো এক অজানা কারণে। ঠান্ডা বাতাসে গা শিউরে উঠেছে তপনের। না, এই ঠান্ডায় দাঁড়িয়ে থাকলে নির্ঘাত ও নিউমোনিয়া হয়ে যাবে। তাছাড়া কুয়োর সামনে আর এক মুহূর্ত দাঁড়াতে ইচ্ছে করল না তপনের। বুকের ভেতরে অজানা একটা শঙ্কা যে একেবারেই তৈরি হয়নি, সে কথা বলা যায় না। তপন তাড়াতাড়ি ফিরে আসার জন্য উদ্যত হলো। ঠিক তখনই ওর কানে এলো এক অস্বাভাবিক শব্দ। অনেকে মিলে যেন চিৎকার করে উঠল খুব কাছেই। চমকে উঠে তখন পিছনে ফিরল। অন্ধকার জঙ্গল সম্পূর্ণ নিস্তব্ধ, কোথাও কেউ নেই। তবে কি ও ভুল শুনল? হতে পারে। এত বাজে চিন্তা করলে ভুলভাল তো শুনবেই। নিজের ওপরে বিরক্ত হয়ে তখন আবার ঘুরে দাঁড়ালো। কয়েক পা এগোতে আবারও সেই শব্দ, এবার আরো একটু জোরে। তপনের বুকটা ধক করে উঠল। থমকে দাঁড়িয়ে চারিদিকে তাকালো তপন। তবু কিছুই চোখে পড়ল না। শব্দটা কি কুয়োর ভেতর থেকে আসছে? তপনের কাছে কোনো টর্চ ছিল না, তবে সিগারেটের জ্বালানোর জন্য ওর পকেটে লাইটার থাকে সব সময়। সেটাই জ্বালিয়ে নিয়ে তপন ধীরে ধীরে এগিয়ে গেল কুয়োর দিকে। শুকনো পাতা পায়ের তলায় পিষে তপন এগিয়ে গেল কুয়োর দিকে। কুয়োর চওড়া পাঁচিলে হাত রেখে তপন সাবধানে ঝুঁকে পড়ল। নিচে তাকাতেই ওর শরীরটা কেমন যেন শিউরে উঠল। কুয়োর ভেতরে দলা পাকানো লতা পাতাগুলো অস্বাভাবিকভাবে নড়াচড়া করছে। মুহূর্তেই তপনের হাত পা ঠান্ডা হয়ে এলো। লাইটারের ক্ষীণ আলো ও তার সঙ্গে চাঁদের ফিকে আলো মিলে কুয়োর ভেতরটা একটু স্পষ্ট হলো। আরও একটু ঝুঁকে ভেতরে দৃশ্য দেখার জন্য চেষ্টা করতেই যা দেখল তা কোনোদিনও কল্পনাও করতে পারেনি তপন। কুয়োর মধ্যে থাকা লতা পাতাগুলো ধীরে ধীরে সরে যাচ্ছে, আর তাদের আড়াল থেকে কিছু একটা উপরে উঠে আসার চেষ্টা করছে। তপন ভ্রু কুঁচকে গেল। ভয় থাকা সত্ত্বেও কৌতূহল ওকে সেই এক জায়গায় আটকে রাখলো। চোখ সরাতে পারল না কিছুতে। হঠাৎ ঝট করে কুয়োর ভেতর থেকে একসঙ্গে অনেকগুলো হাত উপরে উঠে এলো। শীর্ণ কাদায় মাখানো হাত, নখগুলো লম্বা, আঙুলগুলো কাঁপছে। পর মুহূর্তে কুয়োর ভেতর থেকে ভেসে এলো একটা ভয়ঙ্কর চিৎকার। সেই চিৎকার যেন রাতের বাতাস পর্যন্ত কেঁপে উঠল। তপন আতঙ্কিত হয়ে দেখল চিৎকার করতে করতে একদল মানুষের মাথা কুয়োর ভেতর থেকে ওপরে উঠছে। তাদের ফ্যাকাশে মুখে লেগে রয়েছে বিকৃত অভিব্যক্তি। তারা চিৎকার করে চলেছে একসঙ্গে। এমন দৃশ্য দেখবে তপন, তা সে কখনো স্বপ্নেও ভাবেনি। আকস্মিক ভয়ে সে হকচকিয়ে ছিটকে সরে এলো কুয়োর সামনে থেকে। তপনের মধ্যে আরো এক মুহূর্তেও দাঁড়ানোর সাহস রইল না। এক ছুটেও বাড়িতে ফিরতে চাইল, কিন্তু কয়েক পা যেতে না যেতেই হঠাৎ পাটা হড়কে গেল। তপন ভারসাম্য হারিয়ে মুখ থুবড়ে মাটিতে পড়ল। পড়ে গিয়ে বুঝতে পারল ওর পায়ের চারদিকে লতা পাতা জট পাকিয়ে ধরেছে ওকে। তাড়াতাড়ি হাত দিয়ে সেগুলো ছাড়ানোর চেষ্টা করতে লাগলো তপন। ঠিক তখনই লতা পাতার ভেতর দিয়ে একটা টান অনুভব করলো। সে টানের সঙ্গে সঙ্গে তপনের শরীরটা কয়েক ইঞ্চি এগিয়ে গেল কুয়োর দিকে। তপনের শ্বাস আটকে গেল। বুকের ভেতরে ভয়ের একটা শীতল ঢেউ বয়ে গেল। লতা পাতাগুলোকে ও পা থেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু আবারও সেটা জড়িয়ে ধরল তার পাকে। এই ঠান্ডাতেও তপনের শরীর ঘামে ভিজে গেল। গলা শুকিয়ে কাঠ হয়ে এলো।
বুকের ভেতরের হৃৎপিণ্ডটা যেন শরীর ছেড়ে ছুটে পালাতে চাইছে। কাঁটা ছাগলের মতো ছটফট করতে লাগলো তপন। হাত পা ছুঁড়ে লতাপাতা ছাড়ানোর মরিয়া চেষ্টা করলো, কিন্তু ধীরে ধীরে ওর হাত পা ক্রমশ অসাড় হয়ে এলো। এমন সময় হঠাৎ আবারও লতা পাতায় প্রবল টান পড়ল। তপনকে হড়হড় করে টেনে নিয়ে যেতে লাগলো কুয়োর দিকে। মাটিতে নখ দিয়ে আঁচড় কাটতে কাটতে তপন আর্তনাদ করে উঠল। বাঁচাও, কেউ আছে? পরক্ষণে এক প্রচণ্ড টানে তপন কুয়োর অন্ধকারে গহ্বরে টেনে নেওয়া হলো। তপনের আর্তচিৎকার কেঁপে উঠল গোটা জঙ্গলে। তারপর সব নিস্তব্ধ। ধর্মর করে জ্ঞান ফিরল তপনে। মাথা ধরে উঠে বসে হাঁপাচ্ছিল ক্রমাগত। বুকের ভেতরটা তখনও ঠিক ঠিক করছে। এ কি ভয়ঙ্কর স্বপ্ন! মনে মনে বলল তপন। গায়ে কাঁটা দিয়ে উঠেছে ওর। ঘর ছুড়ে এখনো হালকা অন্ধকার রয়েছে। বন্ধ চান্ডার ফাঁক দিয়ে আলোর রেখা তখনও ঘরে প্রবেশ করেনি, অর্থাৎ এখনো ভোর হয়নি। হ্যারিকেনের আলোটা আগের চেয়ে অনেকটাই কমে এসেছে। আগুনের শিখাটাও বারবার কাঁপছে। সেই অল্প আলোতেও দেখা গেল দেওয়ালে ঘড়ির কাঁটা বলছে এখন 3:30 বাজে। গলা শুকিয়ে কাঠ হয়ে এসেছে তপনে, কিন্তু উঠে দাঁড়ানোর ক্ষমতাও নেই। গায়ে হাত পায়ে প্রচণ্ড ব্যথা। এমন সময় ওর কানের পাশ থেকে ভেসে এলো একটা ফ্যাঁসে কণ্ঠস্বর। জল খাবে? চমকে উঠল তপন। এখন এই ঘরে তো ও ছাড়া আর কারোর থাকার কথা নয়। তাহলে এই প্রশ্নটা কে করলো? রঞ্জিত কি ফিরে এলো নাকি? কিন্তু সেটাই বা কি করে সম্ভব? কি হলো, জল খাবে কিনা বললে না তো? তাড়াতাড়ি ঘাড় ফিরিয়ে পিছনে তাকালো তপন। কাঠের পাশে তাকিয়ে ওর বুকটা কেঁপে উঠল। অন্ধকারে একটা কালো লম্বা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে ঠিক ওর খাটের এক কোণে। তপন ধর্মার করে দেওয়ালে সেটে বসে কাপা গলায় জিজ্ঞেস করলো, কে 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 আপনি? ছায়ামূর্তিটা শান্ত গলায় উত্তর দিল, নাম বললে তুমি কি আমায় চিনতে পারবে? সে সে হয়তো পারবো না, কিন্তু আপনি হঠাৎ আমার ঘরে ঢুকে এলেন কিভাবে সেটা তো বলুন। তুমি কি এই গ্রামেই থাকো? না, আমি শহরে থাকি। তাহলে তুমি আমায় চিনবে না। এই গ্রামে সবাই এই পাগলা মাস্টারকে এক ডাকে চেনে, বুঝলে? পাগলা মাস্টার? অবাক হয়ে জিজ্ঞেস করলো তপন। হ্যাঁ, আমি মাস্টার হতে চেয়েছিলাম। আমার যোগ্যতাও ছিল। সারা জীবন আমি অনেক পড়াশোনা করেছি। পরে কেন জানি না লোকে আমায় পাগল বলে খ্যাপাতে শুরু করলো। তারপরেই গ্রামের সবাই আমায় পাগলা মাস্টার বলে ডাকতো। কথাটা বলে লোকটা খিক করে হেসে উঠল। লোকটার হিমশীতল হাসিটা কানে যেতেই তপনের সর্বাঙ্গটা কেঁপে উঠল। তপন কিন্তু কিন্তু করে বলল, আপনি এখানে এখন? মানে আমরা রাতেই এখানে আসি। আমরা মানে আরো কেউ আছে নাকি এখানে? হ্যাঁ, আছেই তো। আমি আর আমার স্ত্রী গিরিজা। চারিদিক দেখে তপন আর কাউকেই দেখতে পেল না। মনে মনে বলল, না, লোকটা সত্যিই পাগল। তপন এবার ব্যাপারটা কিছুটা বুঝতে পারল। এই জমিদার বাড়ির রাতের দিকে খালি পড়ে থাকে, তাই এই লোকটা সুযোগ বুঝে রাতে এখানে ঢুকে পড়ে ঘাঁটি গেড়ে বসেছে। তুমি এই রাত বিরেতে কুয়োর দিকে কি করতে গিয়েছিলে? কথাটা শুনেই তপনের মাথায় বাজ পড়ল। কুয়োর দিকে মানে? তপন তাহলে ওগুলো স্বপ্ন দেখেনি, ও সত্যিই কুয়োর দিকে গিয়েছিল। আমি আর আমার স্ত্রী তোমাকে ওখানে পড়ে থাকতে দেখলাম। তারপর তোমাকে তুলে এনে খাটে শুইয়ে দিতেই তুমি ধর্মর করে উঠে বসলে। তা কুয়োর দিকে তুমি কি করতে গিয়েছিলে বাবু? তপন নিজেকে সামলে নিয়ে বলল, আপনি আর আপনার স্ত্রী মিলে আমার সেখান থেকে তুলে নিয়েছেন? মানে আপনি বলতে চাইছেন আমার মতো লম্বা চওড়া মানুষ যে জ্ঞান হারিয়ে কুয়োর ধারে পড়েছিল, তাকে আপনার মতো বৃদ্ধ আর একজন মেয়ে মানুষ তুলে নিয়ে এই ঘরে এনে শুইয়ে দিলেন? এই কথাটা বিশ্বাসযোগ্য? বিশ্বাস না করার তো কিছুই নেই। আমরা না আসলে তুমি তো এতটা হেঁটে হেঁটে আসতে পারতে না। তা তুমি ওইদিকে কেন গেছিলে? কোনো শব্দ পেয়েছিলে বুঝি? শব্দ?
হ্যাঁ, মানে আপনি কি করে জানলেন? ও মা, আমি জানবো না? তার শব্দটা কেমন ছিল? অনেকে মিলে চিৎকার করার মতো কি? হ্যাঁ হ্যাঁ, আপনিও সেই শব্দ পেয়েছেন বুঝি? আলবাত, আমি আর আমার স্ত্রী দুজনেই পেয়েছিলাম জঙ্গল থেকে। তারপর কি দেখলেন? ধরে নাও তুমি যা দেখছো আমরাও তাই দেখেছি। আমি তো কুয়োর মধ্যে থেকে অনেকগুলো হাত, না না, আমি এখন বলতে পারছি না, আমার ভেবেই শরীর খারাপ লাগছে। আচ্ছা, আপনি তো এই গাঁয়ে থাকেন, সত্যি করে বলুন তো, ওই যে কুয়োটা সত্যি কি মাটি ফুঁড়ে উঠে এসেছে? মাস্টার ঘরের মধ্যে পায়চারি করতে করতে বলল, এই কথা সত্যি। তবে আমিও তোমার মতো ওই কথায় বিশ্বাস করতাম না, যদি না সামনে থেকে এই অলৌকিক কাণ্ড ঘটতে দেখতাম। তারপরও আপনি এই দিকে রাতের বেলা আসেন কেন? ভয় করে না? না না, ভয় করো না। আমরা আর আমার স্ত্রী তো কোনো থাকার জায়গা ছিল না, তাই রাস্তায় রাস্তায় ঘুরতাম। সেদিন আমরা যদি এই জঙ্গলে এসে আশ্রয় না নিতাম, তাহলে আজ হয়তো আমরা। কথাটা শেষ না করে হঠাৎ থেমে গেল মাস্টার। তারপর বলল, এই কুয়োটার কিন্তু একটা ইতিহাস আছে, জানো সেটা? তপন মাথা নেড়ে না বলল, অমিতাভ সিংহের নাম শুনেছ? এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা? হ্যাঁ, তার সময় থেকে এই কুয়ো এখানে ছিল। পরে জমিদার বাবু নিজে নির্দেশ দিয়ে কুয়োর মুখ ভেঙে চিরকালের জন্য বন্ধ করে দেয়। কেন? কারণ এই কুয়ো কোনো সাধারণ কুয়ো ছিল না। জমিদার বাড়ির অনেক সদস্যের প্রাণ নিয়েছে এই কুয়ো। অনেকে কুয়োর ভেতরে থেকে বীভৎস চিৎকারও শুনতে পেত। জমিদার বাড়ির বহু সদস্য রাতের বেলা অদ্ভুত আকর্ষণে সেই আর্তনাদ শুনে কুয়োর কাছে চলে যেত, তারপর নিজেরাই কুয়োর জলে ঝাঁপ দিত। পরে জমিদার বাবু নিজে খোঁজ নিয়ে জানতে পারেন, একসময় এই জায়গায় ভয়ঙ্কর এক ডাকাত দল ঘাঁটি করেছিল। পথিকদের লুট করে এই কুয়োয় মেরে ফেলে দিত তারা। বহু মানুষের প্রাণ গেছে এভাবে। সেই অতৃপ্ত আত্মারাই পড়ে থাকে এই কুয়োর দিকে, তারপর অসহায় মানুষদের টেনে নিয়ে তাদের শেষ করে দিত। এই কথা জানার পর জমিদার ওই কুয়ো ভেঙে ওর মুখ বুজিয়ে ফেলে। তারপর থেকে এত বছর কোনো বিপদ হয়নি। কিন্তু সেদিন প্রাকৃতিক কোনো অজানা নিয়মে এত বছর পর কুয়োটা আবার জেগে ওঠে। আর জেগে ওঠা মাত্রই মানুষের প্রাণের খোঁজে ব্যস্ত হয়ে পড়ে। এই জায়গায় আমাদের আসা যেমন ঠিক হয়নি, তেমন তোমারও এখানে আসা উচিত হয়নি। তপনের গলা শুকিয়ে গেল। আমি তো এসব কিছুই জানতাম না, কিন্তু আপনি তো সব জানতেন, তাহলে আপনিই বা এখানে এলেন কেন? মাস্টারের ঠোঁটের কোণে হালকা হাসি দেখা গেল। আগে তো আমিও জানতাম না, এখন জেনেছি। এখন জানলেন কিভাবে? মরে গেলে আত্মাদের আর অজানা কিছুই থাকে না। মরে গেলে মানে? আমি আর আমার স্ত্রী গিরিজা কিছুদিন আগে এখানেই মারা গেছি। ওই দেখো, ওইদিকে আমার স্ত্রী দাঁড়িয়ে রয়েছে। মাস্টার ঘরের একটা কোণে ইশারা করলো। তখন সেদিকে তাকিয়ে দেখলো অন্ধকারের মধ্যে মিশে থাকা একটা নারী মূর্তি এক গলা ঘুমটা নিয়ে নিঃশব্দে দাঁড়িয়ে আছে ঘরের কোণে। তপনের মুখ দিয়ে চাপা আর্তনাদ বেরিয়ে এলো। বলল, দেখুন, ভয় দেখাবেন না আমার, হ্যাঁ? আমার কিন্তু এসব বেকার ইয়ার্কি একদম ভালো লাগে না। আর কি? তুমি আমার হাঁটুর বয়সী ছোড়া, তোমার সঙ্গে ইয়ার্কি কেন করব আমি? হ্যারিকেনের আলো আরো ম্লান হয়ে এসেছে। তপনের বুকের ভেতরে চাপ বাড়তে লাগলো। লোকটার মুখটা পরিষ্কার করে দেখতে হবে। ধীরে ধীরে ও হ্যারিকেনের দিকে হাত বাড়ালো। সঙ্গে সঙ্গে মাস্টার মুখ ঘুরিয়ে ওর দিকে তাকিয়ে পড়ল। আলো বাড়াচ্ছ কেন? আমাদের মুখ দেখতে চাইছো বুঝি? চুপি চুপি কেন? আমার সামনেই বাড়িয়ে দাও। আলোতে ভূতেদের কোনো সমস্যা হয় না, ওসব মানুষের ভুল ধারণা। হ্যারিকেন হোক বা হ্যালোজেন, আমাদের তাতে কিছুই যায় আসে না। তপন কাপা হাতে আলো বাড়িয়ে দিল। আলো উজ্জ্বল হতেই ছায়ামূর্তিগুলো স্পষ্ট হয়ে উঠল। মাস্টার আর তার স্ত্রী পাশাপাশি এসে দাঁড়িয়েছে। তাদের শরীর যেন কালো ছায়া দিয়ে করা।
তাদের মুখ বিকৃত, চোখ দুটো গভীর গর্তের মধ্যে ঢুকে আছে। গিরিজার মুখ দেখা যাচ্ছে না, শুধু বাতাসে ভেসে আছে পা দুটো স্পষ্ট দেখা যাচ্ছে। তারা দুই স্বামী স্ত্রী কেউই মাটিতে দাঁড়িয়ে নেই, বরং শূন্যে ভেসে আছে। তখন চিৎকার করে খাট থেকে নেমে পড়ল। এবার বিশ্বাস হলো যে আমরা ভূত। আমি আর আমার স্ত্রী কয়েকদিন আগেই এখানে মারা গেছি। কেন? সেই রিক্সাওয়ালা আর তোমার বন্ধু তো তোমাকে ভজহরি সান্যালের কথা বলেছিল। আমি সেই ভজহরি সান্যাল। তাদের বিকৃত হাসিতে গোটা ঘরটা কেঁপে উঠল। তপন আর এক মুহূর্ত দাঁড়ালো না। তপন এবারে সবটা মনে পড়ল, আর একটু দেরি না করে দরজা খুলে ছুটে বেরিয়ে পড়ল তপন। পিছন থেকে ভেসে এলো ভজহরির ফ্যাঁসফ্যাঁসি গলার স্বর। আরে শুনে যাও, আসল কথা তো এখনো বলাই হলো না, শুনে যাও। তপন পিছনে না তাকিয়ে সদর দরজার সামনে এসে থমকে গেল। দরজাটা হাট করে খোলা, বাইরে ভোরের ক্ষীণ আলো ফুটেছে। ও দরজার বাইরে পা রাখলো। এমন সময় ওর কানে এলো একটা চাপা কথোপকথনের শব্দ। জঙ্গলের দিক থেকে লোকজনের কথাবার্তার শব্দ ভেসে আসছে। তখন ছুটে গেল সেদিকে। জঙ্গলে সেই কুয়োর কাছাকাছি এসে তখন দেখল কুয়োর সামনে গ্রামের লোকজন জটলা পেতে দাঁড়িয়ে আছে। রণজিৎ মাটিতে বসে হাউমাউ করে কাঁদছে। তখন এগিয়ে গেল সেদিকে। তারপর ও নিজের চোখে যা দেখল, সেই দৃশ্য দেখে ও পাথরের মতো স্থির হয়ে গেল। কুয়োর সামনে পড়ে আছে ওরই নিথর দেহ। সেই দেহে যে প্রাণ নেই, সে কথা আর বলে দিতে হয় না। রণজিৎ কাঁদতে কাঁদতে বলে চলেছে, ভোরবেলা এসে দেখলাম সদর খোলা। তখনই মনে হলো তপা হয়তো এই জঙ্গলের দিকে এসেছে। এখানে এসে দেখি বেচারা মরে পড়ে আছে। এই শয়তান কুয়ো আমার বন্ধুটাকেও গিলে খেয়েছে। কতবার বললাম ওকে, তপা এখানে রাতে থাকিস না, শুনলো না। আমার কোনো কথা শুনলো না। সব দোষ আমার। কেন যে ওকে এখানে ডেকে পাঠালাম, কেন যে ওকে ফেলে গেলাম। হে ভগবান, এবার ওর পরিবারে আমি কি জবাব দেব? তপন পাথরের মতোই দাঁড়িয়ে রইল। কেউ ওকে দেখতে পেল না। নিজের সামনে নিজের মৃতদেহ পড়ে থাকতে দেখে ভেতরটা কেমন যেন শুকিয়ে গেল ওর। এও কি সম্ভব? ঠিক তখনই ওর কানের পাশ থেকে ভেসে এলো সেই ফ্যাঁসফ্যাঁসে গলা। এই কথাটাই তো তোমায় বলতে চাচ্ছিলাম। আমাদের মতো তুমিও আর বেঁচে নেই তপন। ওই কুয়োর অভিশাপে কাল তুমিও মরে গেছো, ঠিক যেভাবে আমরা সেদিন মরেছিলাম। এই কুয়ো মানুষদের নিজের কাছে টেনে নিয়ে তাদের প্রাণ শুষে ছিপড়ে তাদের দেহ বাইরে ফেলে দেয়। এ হতে পারে না। আমি আমি ভূত নই, আমি ভূত নই। প্রথম প্রথম একটু মনে হয়, তারপর সব ঠিক হয়ে যাবে। তুমি এখন থেকেই আমাদেরই মতো একটি ভূত। বিশ্বাস না হলে নিজের পায়ের দিকে তাকিয়ে দেখো একবার। তপন নিচু হয়ে দেখল ওর পায়ের তলার জমি ওর পা থেকে ইঞ্চি খানেক দূরে। অর্থাৎ তপন এখন ভজহরি আর গিরিজার মতোই হাওয়ায় ভাসছে। শুনছিলেন লেখিকা অঙ্কিতা ঘোষের কলমে গ্রাম বাংলায় ভয়ের গল্প দেউল বাঁধের অভিশপ্ত কুয়ো। গল্প পাঠ এবং গল্পের সূত্রধার ছিলাম আমি দীপেন্দু দাস। অন্যান্য চরিত্রে ছিল অভিক, পার্থ অরণ্যদেব এবং শান। গল্পের পোস্টার ডিজাইনে চিত্রা, আবহতে ছিল অভ্র। কেমন লাগলো আপনাদের আজকের এই গল্পটি জানাবেন আমাদের ইউটিউব কমেন্ট সেকশনে। আর আপনারা কোথা থেকে আমাদের এই গল্পগুলো শোনেন সেটাও কিন্তু জানাবেন আমাদের ইউটিউব কমেন্টে। আর আমাদের এই গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অল করে রাখুন, যাতে নতুন নতুন গল্প আসলেই আপনারা তার নোটিফিকেশন পেয়ে যান এবং সেই গল্পগুলো সঙ্গে সঙ্গে শুনে নিতে পারে। দেখা হচ্ছে অন্য কোনো গল্পে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে রাখুন আমাদের এই ইউটিউব চ্যানেল বঙ্গ কথাকে।